বন্ধুরা, আমি বলেছিলাম রাত্রির বেলায় আমাদের গ্রামের পাশের জঙ্গলের ভেতরে যে পুকুরটা আছে সেটা দেখাবো। তাই আমি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। কেমন ভুতুড়ে না? এটা ঝিঝি পোকার আওয়াজ। আচ্ছা, ওখানে ওই সাদা মতো ওটা কি দেখতে পাচ্ছ? চলো তো এগিয়ে দেখি। ওটা কি? ভূত! আহ! মালিনীদি, তুমি এখানে? অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, তাই চলে এলাম দেখা করতে। তা তুমি কোথায় বেরোচ্ছ? আমি কি ডিস্টার্ব করলাম? একদমই না, এই পাশেই মহিলা সমিতির কার্যালয় আছে, সেখানে যাচ্ছি। আচ্ছা, ব্যাগটা রেখে তুমিও চলো না, দেখবে ভালো লাগবে। ঠিক আছে। তুমি কি আগে থেকেই মহিলা সমিতির সদস্য ছিলে? না, আসলে অনুপম হঠাৎ করে চলে যাওয়ার পরে খুব একা লাগছিল। বাবার কাছে এসেও শান্তি পাচ্ছিলাম না। তারপরে সুপ্রিয়া ম্যাডামের এনকারেজমেন্টেই এখানে জয়েন করলাম। মিথ্যে বলবো না, তারপর থেকে সময়টা ভালোই কেটে যায়। বাহ, এ তো খুব ভালো কথা। তা এই সুপ্রিয়া ম্যাডামকে? এই মহিলা সমিতির সেক্রেটারি, তবে বলতে পারো উনি এখানকার সব। গোটা সমিতিটা উনি নিজেই চালান। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থেকে শুরু করে মেয়েদের নিজের হাতে ধরে সেলাই শেখানো, গান শেখানো, ইংরেজি শেখানো, পটারি শেখানো, সব উনি নিজেই করেন। বাহ, বেশ গুণী মানুষ। হ্যাঁ, দেখবে আলাপ হলে খুব ভালো লাগবে। আপনার সাথে আলাপ করেও আমার খুব ভালো লাগলো। আমি পিউয়ের মুখে আপনার কথা শুনেছি। নিজের বুদ্ধি আর সাহসের সাহায্যে আপনি কত বড় বড় ক্রিমিনাল ধরেছেন সব আমি জানি। আপনার মতো মহিলাদের দেখলে সত্যিই আমার খুব গর্ব হয়, যারা মহিলা বলে ঘরে বসে থাকেনি, বরং পুরুষদের থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে সমাজকে বাঁচিয়েছে। এটা মহিলা পুরুষের ব্যাপার নয়, যে মানুষ সৎ তার মধ্যে কোনো দ্বিধা থাকে না, আর দ্বিধা না থাকলে সাহস এমনিতেই তৈরি হয়। আমি তো শুধু আমার কাজটা করেছি, তবে পিউয়ের মুখে আমিও কিন্তু আপনার অনেক কথা শুনেছি। তাই নাকি? তা কি বললো পিউ? যে সুপ্রিয়া ম্যাম সারাদিন মেয়েদের পেছনে পড়ে থাকে? হ্যাঁ, তাই বলেছে, কিন্তু সেটা ভালো অর্থে। আপনি কিভাবে নিজের হাতে ধরে ধরে মেয়েদের গ্রুমিং করেন, গান শেখান, পটারি শেখান, আজকের দিনে এমন নিঃস্বার্থভাবে কে কার জন্য করে বলুন তো? আসলে ঈশ্বরের দয়ায় টাকা পয়সা আমার কম নেই। সারা জীবন মেয়েদের নিয়েই কাটালাম বলে বিয়ে থা করার সময় পেলাম না। এখন এরাই আমার সংসার। মেয়েগুলোকে একদম তৈরি করে স্বনির্ভর করাটাই এখন আমার উদ্দেশ্য। অত্যন্ত মহৎ উদ্দেশ্য। ম্যাডাম। ও বাপি, কোনো খবর পেলি? না ম্যাডাম, কেউ কোনো খোঁজ পায়নি। ঠিক আছে, দেখ আর একটু ভালো করে খুঁজে আত্মীয় স্বজনদের বাড়িও দেখতে বল ওর বাবা মাকে। 2-3 দিনের মধ্যে না ফিরে এলে একটা মিসিং ডায়েরি করতে হবে। আচ্ছা ম্যাডাম। কার কথা বলছেন ম্যাডাম? রুমির কথা? হ্যাঁ, বড্ড চিন্তা হচ্ছে। কি হয়েছে? এনি প্রবলেম? প্রবলেম বলতে গ্রামে রুমি নামে একটা মেয়ে থাকে, বছর 10 বয়স। এমনিতে ভালো, কিন্তু খুব ছটপটে হয়েছে। আর তার উপরে সারাদিন মোবাইলে এটা সেটা দেখে তাই নকল করছে। সেই মেয়েটাকে গতকাল রাত থেকে আর পাওয়া যাচ্ছে না। ওমা, সে কি কথা? কিছু অঘটন ঘটেনি তো? না না, এত চিন্তা করবেন না। এরা সব গ্রামের দামাল ছেলে মেয়ে। আজ থেকে তো দেখছি না, দেখবেন ঠিক 2-3 দিন পরে নিজের বাড়িতে ফিরে এসেছে। চলুন আপনাকে সব ডিপার্টমেন্ট দেখিয়ে আনি। এই যে দেখুন, ও সুলতা, সেলাইয়ের কাজে ও একেবারে সেরা। ওর বানানো কাঁথা তো ইন্টারন্যাশনাল এক্সিবিশনেও গেছে। বাহ, এ তো দারুণ ব্যাপার। তাও তো তোমায় নীলিমার গান আর বিনির নাচ দেখাতে পারলাম না। দেখলে তোমার মনেই হতো না ওরা এরকম একটা ছোট্ট গ্রামের মেয়ে। কেন দেখাতে পারবে না কেন? ওরা কি এখানে নেই? না, ওরা পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কোথায়? বাড়িতে না বলে পালিয়ে গেছে, বুঝতেই তো পারছেন। দুজনে একসাথে? না মানে কোনো ছেলে টেলে? না না, আমার সেটা মনে হয় না। তাহলে না হয় পুলিশে একটা অভিযোগ করা যেত।
আসলে কি বলুন তো, আজকাল টিভি মোবাইলে এত বেশি অ্যাক্সেস হয়ে গিয়েছে না, এদের স্বাভাবিক বোধ বুদ্ধিগুলো লোপ পেয়েছে। সারাদিন শুধু সিনেমা, ওয়েব সিরিজ এসব নিয়েই ব্যস্ত। হ্যাঁ, সেটা ঠিকই, কিন্তু তার সাথে এর কি সম্পর্ক? আসলে মেয়ে দুটোর সিনেমায় হিরোইন হওয়ার খুব ইচ্ছে ছিল। নাচে গানে ভালো, দেখতে শুনতেও ভালো। ওই সারাদিন হিন্দি গান, নাচ এসব নিয়েই পড়ে থাকতো। একা একাই শিখতো। পিউ, তুমি ওদের হিন্দি নাচ গান দেখেছিলে? না, হিন্দি গান শুনিনি, তবে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনেছি। অসম্ভব সুন্দর গলা। হাতে ধরে শিখিয়েছিলাম মেয়ে দুটোকে। এত ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতো, তবু কিছুতেই রবীন্দ্র জয়ন্তীতে গান করাতে পারলাম না। কত করে বললাম, রাজিই হলো না। হিন্দি গান গাইবে বলে জেদ ধরে বসে রইল। পিউ তখনও এখানে আসেনি। অদ্ভুত। অদ্ভুত না, জেদি। এই বয়সে যা হয় আর কি, নিজে যা ভাবে তাই ঠিক। সারাদিন শুধু ঘুরিয়ে ফিরিয়ে মুম্বাইয়ের খবর জানতে চাইতো, কোথায় স্টুডিও, কিভাবে অডিশন দিতে হয়, এই সব কথাই বলতো। তখন যদি একবারও বুঝতে পারতাম, তাহলে আটকাতে পারতাম। মন খারাপ করবেন না, আপনি বা কি করবেন? ওরা নিজের ভাগ্য নিজেরাই তৈরি করেছে। যারা নিজের ভালো নিজেরাই বোঝে না, তাদের কেউ বাঁচাতে পারে না। পিউ, একটা কথা বলবো? হ্যাঁ বলো না, তুমি এত ইতস্তত করছো কেন? আসলে বলছি যে যে মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছে, মানে যে ভালো গান গাইতো, আমায় তুমি তার বাড়িতে একবার নিয়ে যেতে পারবে? কেন গো মালিনীদি, তুমি কি অন্য কিছু সাসপেক্ট করছো? আরে না না, সেসব কিছু না, কিন্তু তবুও একটু কথা বলে দেখি। যদি রাগারাগি করে বেরিয়ে থাকে, যদি কোনো ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে থাকে। ঠিক আছে, চলো। কি গো বাপিদা, তুমি এমন দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছ? খবর পেয়েছি রুমি ফিরে এসেছে। ওকে নাকি জঙ্গলের ভেতরের পুকুরটার কাছে ভূতে ধরেছিল, তাই বগরু ওজাকে ওদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আচ্ছা। আমি আর কোনোদিনও তোমাকে না বলে কোথাও যাব না মা, আমি সত্যি বলছি। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, শান্ত হ। আর ভালো করে সবটা ওদের খুলে বল। হ্যাঁ বলতো, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? আর তুই অত রাতে কাউকে কিছু না বলে জঙ্গলে গেছিলিসই বা কেন? আমি আমার সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও দেব বলে জঙ্গলে গিয়েছিলাম। ভেবেছিলাম মাঝরাতে জঙ্গলে ভিডিও দেখিয়ে সবাইকে খুব ভয় দেখাবো, কিন্তু ওখানে গিয়ে তো আমি নিজেই কি কি দেখেছিলিস ওখানে? ভূত। সাদা শাড়ি পরা, আমাকে দেখে আমার দিকে ছুটে আসছিল। আমি তো ভয় পালাবোই ভাবছিলাম, হঠাৎ মাথার পেছনে জোরে লাগলো আর আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। তারপর আজকে হঠাৎ জ্ঞান ফিরতেই আমি বাড়িতে আসি, কিন্তু ভয়ে আমার এখনো বুক কাঁপছে। আর ভয় পেতে হবে না বাবা বগরু, ওকে একটু ঝাড়ফুঁক করে দাও বাবা। আপনি কোনো চিন্তা করবেন না মা জননী। ওং জিং জুং 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 আর আজ যা, আমি শান্তির জল ছিটিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। ইস, যদি নীলিমা আর বিনিটার গায়েও এমন শান্তির জল ছিটিয়ে দেওয়া যেত, তাহলে ওদের মায়েদেরও আজ কেঁদে কেটে দিন কাটাতে হতো না। কি যে হলো গ্রামের মেয়েগুলোর। এই গাঁয়ের ওপর নজর পড়েছে, কিন্তু চিন্তা করো না মা জননী, আমি এর ব্যবস্থা করব, আর কিচ্ছু হবে না। এর আর কি ব্যবস্থা হবে পিউ? মেয়েটা তো আমার হারিয়েই গেল। না গো বৌদি, তুমি জানো না আমার এই মালিনীদি খুব স্মার্ট, পুলিশও ওর সাহায্য নেয়। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়, তবে কোথাও কোনো কিছু সন্দেহজনক দেখলে চেষ্টা করি সেটার রহস্যের সমাধান করতে। আপনি সত্যি আমার নীলিমাকে ফিরিয়ে আনতে পারবেন? দেখুন, কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায়, তাকে ফিরিয়ে আনাটা সত্যিই কঠিন, কিন্তু ওকে যদি কেউ সত্যি জোর করে তুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে আমি আমার শেষ বিন্দু দিয়ে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করব। ও কেন পালিয়ে যাবে? ওর তো এখানে কোনো অসুবিধে ছিল না। শান্তশিষ্ট মেয়ে আমার, নেশার মধ্যে ছিল শুধু গান, সারাদিন গান নিয়েই পড়ে থাকতো। তা আমরা তো কখনো ওকে বাধাও দিইনি। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি।
রবীন্দ্রসঙ্গীত? এই তো রবীন্দ্র জয়ন্তীতে গাইবে বলে কত গান তুলেছিল। কি গান? সে অনেক গান, আমি তো সব নাম জানি না। দাঁড়ান, মোবাইলটা আমি আনি। নীলিমা মোবাইল নিয়ে যায়নি? তাই তো শুনছি। এটা ওর মোবাইল ফোন, আপনি নিয়ে যান, গানগুলো শুনবেন, আর পারলে আমার মেয়েটাকে ফিরিয়ে আনবেন। কথা আমি দিচ্ছি না, তবে চেষ্টার কোনো ত্রুটি আমি রাখবো না। পিউ, তুমি জঙ্গলের ভিতরের পুকুরটা চেনো? হ্যাঁ চিনি তো। আমায় নিয়ে যেতে পারবে? এখন? তুমি তো এখনো খাওয়া দাওয়া করোনি। ও কোনো ব্যাপার না, তুমি নিয়ে চলো। খাওয়া দাওয়া করে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সানসেটের পরে জঙ্গলে যাওয়া রিস্কি হয়ে যাবে। তা অবশ্য ঠিক। আর ওই সময়টাতেই জঙ্গলের পশুরা সব ওই পুকুরে জল খেতে আসে। কিন্তু ওখানে গিয়ে তুমি কি করবে? আসলে আমার একটু খটকা লাগছে পিউ। একটা বাচ্চা মেয়ে গোটা একটা দিন উধাও হয়ে গেল, আবার ঠিক পরের দিনই আহত অবস্থায় ফিরে এসে বলল ও নাকি ভূত দেখেছে। আর এদিকে যে মেয়েটা নিজের সিকিউর ফিউচার ছেড়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেল, সেই সাথে করে নিজের ফোনটাই নিয়ে গেল না। একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, অদ্ভুত তো লাগছেই, কিন্তু তাতে কি প্রমাণ হয়? প্রমাণ আমি এখনো খুঁজে পাইনি, তবে আমার ইনটিউশন বলছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তাড়াতাড়ি চলো। এই যে, এই সেই জঙ্গলের মাঝখানে পুকুর। বাবা, এটা তো গভীর জঙ্গল, কেউ আসে বলে তো মনে হয় না। হ্যাঁ, দিনের বেলাতেও আসে না। রুমি যে কোন সাহসে রাতে এখানে আসতে গিয়েছিল কে জানে। কিন্তু আমরা এখানে কি খুঁজতে এসেছি গো? জানি না, দেখা যাক কিছু পাই কিনা। গাড়ির চাকার দাগ? কি বলছো? এখানে গাড়ি কেন আসতে যাবে? দেখো, কেন আসবে সেটা তো জানি না, তবে এসেছে ঠিকই। আর সেটাও ছোটখাটো কোনো গাড়ি না, বড় ট্রাক জাতীয় কোনো গাড়ি। চাকার দাগ দেখেই বোঝা যাচ্ছে। ট্রাক? কিন্তু এই গ্রামে তো কারোর ট্রাক নেই, আর এসব ছোট রাস্তায় অত বড় গাড়ি ঢোকেও না। তুমি শিওর এই গ্রামে কোনোদিনও কোনো ট্রাক বা ওই জাতীয় গাড়ি ঢোকেনি? হ্যাঁ শিওর। ও হ্যাঁ, মনে পড়েছে। মাসের মধ্যে 2-1 দিন মহিলা সমিতিতে আসে। ওই মেয়েদের বানানো জিনিসপত্র বিক্রির জন্য, এক্সিবিশনের জন্য ওরা নিয়ে যায়। তো সে তো দিনের বেলা। আচ্ছা, ওটা কি? আরে মোবাইল না? কার মোবাইল এটা? দেখো তো, রুমির না তো। দাঁড়াও, সুইচ অফ মনে হচ্ছে। দেখো তো ভেতরে কোনো ছবি টবি পাও কিনা। দাঁড়াও দেখছি। হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম রাত্রির বেলায় আমাদের গ্রামের পাশের জঙ্গলের ভেতরে যে পুকুরটা আছে সেটা দেখাবো। তাই আমি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। কেমন ভুতুড়ে না? এটা চিচি পোকার আওয়াজ। আচ্ছা, ওখানে ওই সাদা মতো ওটা কি দেখতে পাচ্ছ? চলো তো এগিয়ে দেখি। ওটা কি? ওটা কি ছিল মালিনীদি? ওটা কি সত্যি ভূত না ভূতের চেয়েও ভয়ঙ্কর সেটা তো সময় এলেই জানা যাবে। এখন বাড়ি চলো। সুপ্রিয়া ম্যাডাম ফোন করেছে। হ্যালো ম্যাডাম, বলুন। আমরা জঙ্গলের ভেতরে এসেছি, আর এখানে এসে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পেয়েছি। একটা ট্রাকের চাকার দাগ আর একটা মোবাইল ফোন। জানি না কার ফোন, তবে রুমির হতে পারে। আর এখানে একটা অদ্ভুত ভিডিও আমরা দেখতে পেয়েছি, জঙ্গলের ভেতরের ভিডিও, রাতে তোলা। সেখানে সাদা শাড়ি পরা একটা প্রেতাত্মাকে দেখেছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, আমরা এক্ষুনি বাড়িতেই ফিরছি। কি বললেন ম্যাডাম? ম্যাডাম খুব ভয় পেয়ে গেছেন, এক্ষুনি আমাদের বাড়িতে ফিরে যেতে বলেছেন। আর এসব নিয়ে বাড়িতে কাউকে কিছু না বলতেই বলেছেন। উনি এক্ষুনি আমাদের বাড়িতে আসছেন। আরে না না, এভাবে চলতে পারে না। বগরু ওঝা যা বলছে তা আমাদের মানতেই হবে, না হলে কিন্তু আমরা ছেড়ে দেবো না বলে দিলাম। ছেড়ে দেবো না, কিছুতেই না। আপনারা একবার আমার কথাটা শুনুন। এ কি, এখানে কি হচ্ছে?
বাবা কি হয়েছে? আমি বলছি এই গায়ে প্রেতাত্মার নজর পড়েছে, তাই বাইরের কোনো লোকের এখানে থাকা চলবে না। কি হয়েছে বগরু? এখানে কি করছো তোমরা? ম্যাডাম, গা থেকে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। একটা মেয়ে তো নিজের চোখেই ভূত দেখেছে, তাই গাঁকে ঝাড়তে হবে। আর তার জন্য এই গাঁয়ে কোনো বাইরের লোক থাকা চলবে না। ওকে বলে দিন এখান থেকে চলে যেতে। কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে, তবু মা আমি বলি কি, তুমি না হয় পরে কখনো। না মেশমশাই, আমি এখন এই গ্রাম ছেড়ে যেতে পারবো না। অন্ততপক্ষে এই ভূতের রহস্য সমাধান না হওয়া পর্যন্ত তো পারবোই না। তবে আপনি চিন্তা করবেন না মেশমশাই, আমি এই বাড়িতেও থাকবো না। তাহলে তুমি কোথায় যাবে? তুমি তো এখানে কাউকে চেনো না। দরকার হলে আমি মহিলা সমিতির গেস্ট রুমে রাত কাটাবো। সেখানে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, তাই না? একদম না। আপনি হলেন আমাদের গ্রামের গেস্ট। এসব কুসংস্কারী মানুষের কথা শুনে আপনি মহিলা সমিতিতে গিয়ে থাকবেনই বা কেন? আপনি আমার বাড়িতে থাকবেন। আমিও দেখি কে আমায় আটকায়। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। নীলিমা রবীন্দ্র জয়ন্তীতে এই গানগুলো গাইবে ভেবেছিল, কিন্তু আসতে পারি? আরে প্লিজ আসুন 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 না। কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধে হচ্ছে না। আমি এক্ষুনি ঘুমোতেই যাচ্ছিলাম। সেই ভালো। সারাদিন অনেক ধকল গেছে। আমিও এক্ষুনি শুয়ে পড়বো। কাল সকাল সকাল উঠতে হবে। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। নীলিমা তো সব রবীন্দ্রসঙ্গীতই প্র্যাকটিস করেছিল, তাহলে সুপ্রিয়া ম্যাডাম আমাদের অন্য কথা বললেন কেন? গাড়ির আওয়াজ না, দেখি তো। সুপ্রিয়া দেবী এত রাতে কোথায় যাচ্ছেন? আমায় তো বললেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। তাহলে কি আমি যা ভাবছি তাই? হ্যালো পিউ, আমি যা বলছি মন দিয়ে শোনো। মাল তো দুদিন পরে ডিসপ্যাচ করার ছিল। এই মালিনী সেন মহিলাটা খতরনাক। একদিনও চান্স নেওয়া যাবে না। তুই শিগগিরই গাড়িটা টান। ম্যাডাম, ম্যাডাম, বুবু না, মালিনী? হ্যাঁ ম্যাডাম, আমি মালিনী, নেমে আসুন। আপনি এখানে? আপনিও তো এখানে, সারথি সহ। তা বাকিরা কোথায়? পিছনে নাকি? আপনি এসব কি বলছেন? প্লিজ আমার রাস্তা ছাড়ুন, আমার তাড়া আছে। আরে বাবা, এত তাড়া কিসের? বাকিদেরও তো আসতে দিন। বাকিরা মানে? ম্যাডাম, পুলিশ। অফিসার, আমার ধারণা মেয়েরা পেছনে আছে। আমি ভাবতে পারছি না ম্যাডাম, আপনি এসবের সাথে জড়িত। প্রথমে আমিও ভাবতে পারিনি পিউ, কিন্তু নীলিমার গানের খাতা দেখে আমার প্রথম খটকাটা লাগলো। যে মেয়ে প্রতিটা রবীন্দ্রসঙ্গীত এত যত্ন নিয়ে গানের খাতায় লিখে রাখে, সে মেয়ে কি করে রবীন্দ্র জয়ন্তীতে হিন্দি চটুল গান গাইবার বায়না করতে পারে? খটকা আরো গভীর হলো জঙ্গলের মধ্যে রুমির মোবাইলটা দেখে। ভিডিওটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে পিছন থেকে ওকে কেউ আঘাত করেছে। সামনে যদি ভূতই থাকে তবে সে সামনে থেকেই ভয় দেখাবে, পিছন থেকে মারবে কেন? তার মানে ওই ভূতটাও? ওই যে ভূত। অন্ধকারে কুয়াশার মধ্যে যদি জঙ্গলের মধ্যে কেউ সাদা শাড়ি পরা কাউকে দেখে, তাহলে ভূত বলে মনে হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। আমার ধারণা পিউও ওদেরই দেখেছিল। আমি বলেছিলাম রুমির ব্যবস্থা করতে।
আসলে ও ভাবতে পারেনি ম্যাডাম যে ও আবার ফিরে আসবে। ভেবেছিল মাথায় আঘাত পেয়ে মারা যাবে আর তারপরে জঙ্গলের পুকুরে জল খেতে এসে জন্তু জানোয়ারেরা খেয়ে নেবে। সরি ম্যাডাম, ও কি আর আপনার মতন স্মার্ট? তাই তো ভিডিওটা আমি দেখে ফেলেছি জেনে ওঝাকে দিয়ে আমায় গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলেন, কিন্তু নিজেই যে যেচে আবার আমায় কেন নিজের বাড়িতে নিয়ে গেলেন বুঝতে পারলাম না। আমি জানতাম আপনি ব্যাপারটা এত তাড়াতাড়ি ছেড়ে দেবেন না। আর মহিলা সমিতিতে যদি কেউ বেফাস কিছু বলে ফেলে তাহলে তো আরোই গন্ডগোল হয়ে যেত। তাই ভাবলাম নিজের চোখের সামনে রাখি। আর সেই অতি চালাকি করতে গিয়ে এবার কোমরে দড়ি পড়বে। অফিসার, অ্যারেস্ট হার। অনেক ত্রাতা সেজে মেয়েদের ভাতের জোগাড় করেছেন, এবার জেলের ভাত খাবেন, চলুন। দেখবেন অফিসার, ওর যেন কড়া শাস্তি হয়। আমাদের দেশে মেয়েরা অনেক বাধা পেরিয়ে অনেক সাহস করে নতুন করে কিছু করার স্বপ্ন দেখে। এদের মতন পাপীরাই সেই স্বপ্ন দেখায় আর তারপরে নিজেদের স্বার্থে মুহূর্তের মধ্যে তাদের জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। কত মেয়ে হারিয়ে যায়। আত্মরক্ষার জন্য খুন করলে একজন খুনিও হয়তো ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু এই বিশ্বাসঘাতকদের কোনো শাস্তিই যথেষ্ট নয়। শুনছেন, নিঝুমপুরের পঞ্চায়েত অফিসটা কোথায় বলুন তো? বলুন না, কি জানতে চান? এই নিঝুমপুরের প্রত্যেকটা হাঁড়ির খবর আমার কাছে আছে। তাহলে প্রত্যেকটা হাঁড়িতে ভাত নেই কেন দীনদয়াল বাবু? ঠিক আছে, আমি তাহলে এই এন্ট্রিগুলোর কটা ছবি তুলে নিই। তোমরা ওদের চেনো? তাই খিচুড়ির কথা শুনে ছুটে এলাম। দে না দুটো গরম গরম খিচুড়ি।